4 ফেব্রুয়ারি দুটো দিনে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো তোমাদের খুবই কাজে দেবে যে এক্সামগুলো তোমরা দিতে যাবে কম্পিটিটিভ এক্সামের জন্য। কারণ এইখান থেকে কিছু কিছু কমন প্রশ্ন উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে, যেগুলো তোমরা পরবর্তী এক্সামে যদি দিতে যাও বা যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু এটা খুব হেল্পফুল হবে। তো প্লিজ এটাকে তোমরা ফলো করো এবং কন্টিনিউ করতে থাকো। চলো যে কি কি বিষয় বা কি কি তথ্য আজকে আমরা জানবো, তার জানার পূর্বে আমি আজকে একটা বিষয় তোমাদের সাথে একটু শেয়ার করছি। যারা জানো বা ইতিমধ্যে যারা ফুড এসআই এক্সাম দিতে যাবে বা আগাম প্রস্তুতি নিচ্ছ, কারণ আগামী মাসের মার্চের 16-17 মার্চ কিন্তু আমাদের ফুড এসআই এক্সামের ডেট অনুষ্ঠিত হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু তোমরা প্রস্তুতি নিচ্ছ। এবং যারা ভাবছো যে এই যে কটা দিন এক মাস মতো টাইম আছে, সেই এক মাসের মধ্যে তোমরা ভালো করে করায়ত্ত করবে যে যে সিলেবাসগুলো রয়েছে, ফুড এসআই যে সিলেবাসগুলোকে তোমরা যদি পুরো কভার আপ করতে চাও, তো তার জন্য কিন্তু নোট স্টাডি তোমাদের কাছে একটা অভূতপূর্ব সুযোগ এনে দিয়েছে। সেই সুযোগটা কি, যেখানে তোমরা মাত্র 350 টাকাতেই কিন্তু এই ফুড এসআই কোর্সের যে পুরো রেকর্ডেড ক্লাস বা রেকর্ডেড ব্যাচ সেটা পুরো পেয়ে যাবে। তার মধ্যে তোমরা 3টে মক টেস্ট পাবে এবং স্টাডি ম্যাটেরিয়ালও তোমরা কিন্তু পেয়ে যাবে ফুড এসআই কোর্সের জন্য। তো আর তো বেশি দিন বাকি নেই, তোমরা জানো পরে আগামী মাসে 16-17 মার্চ রয়েছে আর আজকে তোমার যেমন 5 তারিখ। তো এই কটা দিনের মধ্যে তোমরা যদি নিজেদের প্রিপারেশনকে ভালোভাবে প্র্যাকটিস করতে চাও, ভালোভাবে যদি তোমরা কি বলে এক্সামটাকে আরো যদি ইজিলি দিতে চাও বা ভালোভাবে তোমরা তৈরি হতে চাও নিজেকে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু এখানে অ্যাডমিশন নিয়ে যাও। এই সুবিধা কিন্তু তোমরা পাবে না, তো এই সুযোগটা এই কদিনের জন্য। তো নিজেকে তৈরি করে নেওয়ার জন্য তাড়াতাড়ি কিন্তু এইখানে অ্যাডমিশন নাও, যেখানে তোমরা ফুড এসআই পুরো প্রিপারেশন টেস্টটা কিন্তু এখান থেকে করতে পারবে এবং ভালোভাবে সেখানে কিন্তু প্রচুর যেমন মক টেস্ট দিতে পারবে, স্টাডি ম্যাটেরিয়াল পাবে, তো অনেক রকম তোমরা কিন্তু অপরচুনিটিস পাবে। তো তোমরা যদি অ্যাডমিশন হতে চাও, এখানে নিচে কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করো, ঠিক আছে? তো এবার চলো আমরা প্রথম বিষয় নিয়ে কন্টিনিউ করি, যেটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব আজকে। তার একদম প্রথম গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন সেটা কি বলছে, সম্প্রতি উত্তর পূর্ব ভারতের যে প্রথম ন্যাচুরোপ্যাথি যে হসপিটাল তৈরি করা হয়েছে, সেইটার বেস যে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে কোথায়? সম্প্রতি উত্তর পূর্ব ভারতের যে ন্যাচুরোপ্যাথি যে হসপিটালটা তৈরি করা হয়েছে, তার বেস বা ভিত্তি প্রস্তর কোথায় হয়েছে? অসমের ডিব্রুগড়ে, ঠিক আছে? আচ্ছা, কোথায় করা হয়েছে? অসমের ডিব্রুগড়। ডিব্রুগড়টা কোথায়? তোমার আমরা জানি সবাই এটা কিন্তু আসামে অবস্থিত। আসামটা তোমার মেইনলি পড়ছে কি নর্থ ইস্টার্ন রিজিয়ন, তাই তো? আমাদের ভারতবর্ষে যে উত্তর পূর্ব রাজ্যে যে উত্তর পূর্বে যে অঞ্চলগুলো রয়েছে, মেইনলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ইম্ফল, তো এই যে টোটাল আর অরুণাচল প্রদেশ, তো এই টোটাল এর মধ্যে কিন্তু এই আসামে আমরা যদি দেখি নর্থ ইস্টার্ন রিজিয়নে আসামের ডিব্রুগড়ে কিন্তু এই ন্যাচুরোপ্যাথি হসপিটালটা বেস বা ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। তো এই ন্যাচুরোপ্যাথি যে হসপিটাল, এটা মেইনলি কিন্তু যোগা একটা হসপিটাল কেন্দ্র, যেটা কিন্তু আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের দিক থেকে দেখি, পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভে, পশ্চিমবঙ্গের দিক থেকে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফে বেলুড়ে কিন্তু প্রথম আমাদের ন্যাচুরোপ্যাথি হসপিটাল তৈরি করা হয়েছিল। তাহলে কোথায়? পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেখানে কিন্তু বেলুড়ে প্রথম তোমাদের ন্যাচুরোপ্যাথি হসপিটাল তৈরি করা হয়েছে। এইবার আমাদের উত্তর পূর্ব ভারতে করা হলো অসমের ডিব্রুগড়ে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী পয়েন্টে যাচ্ছে। পরবর্তী পয়েন্ট কি, যেটা কিন্তু একটা আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কাজ করছে, অর্থাৎ সম্প্রতি কোন বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা দেওয়া হয়েছে? কে দিয়েছে? না ওখানকার রাজ্য সরকার। কোন রাজ্য সরকার? না সুরাট। সুরাট যে সম্প্রতি সুরাট বিমানবন্দর যেটি রয়েছে, এই যে সুরাট বিমানবন্দর, এইটা কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক বিমানবন্দরে তকমা পেয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা পেয়েছে সেখানকার রাজ্য সরকার। আমরা জানি সুরাট হচ্ছে মেইনলি গুজরাট যে রিজিয়নটা, ঠিক আছে? এই
যে রাজস্থান ইন্ডিয়া কিন্তু ওয়েস্টার্ন সাইড, তাই তো পশ্চিম অংশে এই গুজরাটের সুরাট সুরাট যে জায়গাটা রয়েছে সেটা মেইনলি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল একটা রিজিয়ন বলতে পারি। ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন বলতে কোন শিল্প সেখানে প্রাধান্য দেখতে পাওয়া যায়? সুরাটে কোন শিল্পের প্রাধান্য? মেইনলি হীরা প্লাস কার্পাস বস্ত্র বয়ন শিল্প, কিন্তু সুরাটে তথাপি গুজরাটে আমরা যদি দেখি সেক্ষেত্রে কার্পাস বস্ত্র বয়ন শিল্প তার পাশাপাশি হীরা শিল্পের কিন্তু একটা প্রাধান্য বা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে এবং সেইখানে এই দুটো শিল্পকে কেন্দ্র করে কিন্তু আমদানি রপ্তানিও প্রচুর পরিমাণে হয়ে থাকে। তো এই কৌশলগত উদ্যোগকে সুরাটে অর্থনৈতিক প্রণয়ন বা অর্থনৈতিক উন্নয়নের পথকে প্রশস্ত করে তুলবে তার মাধ্যম কি না সুরাটের বিমানবন্দর। সুরাট বিমানবন্দরটা যেটা আন্তর্জাতিক বিমানবন্দরের খ্যাতি লাভ করেছে বা আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা অর্জন করেছে, সেইটা কিন্তু সুরাটের যে শিল্প রয়েছে অর্থাৎ আমাদের হীরা শিল্প বা কার্পাস বস্ত্রবায়ন শিল্প তথাপি শিল্পের অগ্রগতি, অর্থনৈতিক অগ্রগতি বা অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে, যার জন্য কিন্তু এই আন্তর্জাতিক বিমান পরিবহন মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অধিকার করে নিয়েছে কে? এই সুরাট রাজ্যটা। ঠিক আছে, এই যে আন্তর্জাতিক বিমানবন্দরের তকমা পেয়েছে এর ফলে কিন্তু সুরাটে অর্থনৈতিক সমৃদ্ধির একটা সুবর্ণ সুযোগ বা একটা অর্থনৈতিক সমৃদ্ধির একটা স্বর্ণ যুগ বলে ধরা হয়েছে কিন্তু এই সময়টা যবে থেকে কিন্তু এই আন্তর্জাতিক বিমানবন্দরের তকমা পেয়েছে। কারণ যে বিমানবন্দরের যে মর্যাদা পেল তার সাথে কিন্তু শিল্পাঞ্চল মূলত এবং শিল্পাঞ্চলের যে শিল্পজাত দ্রব্য আমদানি বা রপ্তানির অনেকাংশে কিন্তু ডিপেন্ড করছে এই বিমানবন্দরটার মাধ্যমে। এখান থেকে কি হবে? আমদানি রপ্তানি সেখানে সুফলভাবে করা যাবে, তার সাথে সাথে কিন্তু আঞ্চলিকভাবে আমরা যদি দেখি সেখানকার অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে। ক্লিয়ার? অর্থাৎ একটা যে বিষয় একটার সাথে কিন্তু একটা রিলেট, অর্থাৎ শিল্পের অগ্রগতি তথাপি অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিক বিমানবন্দর, তারপরে কি হবে? আমদানি রপ্তানি বৃদ্ধি, তার সাথে সাথে কিন্তু শিল্পোন্নয়ন এবং তথাপি অর্থনৈতিক উন্নয়ন, এই প্রত্যেকটা বিষয় কিন্তু একটার সাথে একটা রিলেট করা আছে। কি হয়েছে? আচ্ছা, পরবর্তীতে যাচ্ছি আমরা। পরবর্তী কি বলছে? যে লঘু বনজাতীয় যে দ্রব্য রয়েছে সেই দ্রব্য কার্য স্কিম যেটা লঞ্চ করা হয়েছে, কোন রাজ্য সরকারের তরফে এই লঘু বনজাতীয় দ্রব্য কার্য স্কিমটাকে লঞ্চ করা হয়েছে? উত্তর হবে কি? ওড়িশা রাজ্য। ওড়িশা রাজ্য কিন্তু আমাদের এই যে ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র যে বন থেকে প্রাপ্ত যেসব দ্রব্যগুলো রয়েছে, যেমন মধু সেখানে হতে পারে কিংবা লাক্ষা হতে পারে, ঠিক আছে, এইরকম যে বনজ জাতীয় দ্রব্যগুলো রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র, সেই রকম টাইপের কিন্তু এই বনজ জাতীয় দ্রব্যগুলোকে যাতে আরো বেশি করে উৎপাদন করা যায় সেই জন্য কিন্তু এই স্কিমটাকে লঞ্চ করা হয়েছে, যার নাম হচ্ছে লঘু বনজাতীয় দ্রব্য কার্য স্কিম। ঠিক আছে, এই প্রকল্পের অধীনে এটা কিন্তু ওড়িশার যে মুখ্যমন্ত্রী কে আছেন বর্তমান নবীন পটনায়ক, তিনি কিন্তু এসএইচজির তত্ত্বাবধানে এই লঘু বনজাতীয় দ্রব্য কার্য প্রকল্পের ঘোষণা করেছেন। কে করেছেন? ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক করেছেন। আর ওড়িশা রাজ্য সরকার তাদের স্কিমটা লঞ্চ করেছে কিন্তু এই বনজ পণ্য সামগ্রী যাতে উৎপাদন বৃদ্ধি পায় সেই তাগিদে বা সেই দিক থেকে ভেবে কিন্তু এই স্কিমটাকে লঞ্চ করা হয়েছে। আচ্ছা, পরবর্তী যে ইনফরমেশন দেখো, সম্প্রতি কেনিয়াতে আমরা যদি কেনিয়া মানে কঙ্গো অববাহিকার দিকটা যদি দেখি, কেনিয়াতে এক প্রকার মূল্যবান খনিজ দ্রব্য পাওয়া গেছে, সেটা হচ্ছে কি? কোলটান। কোলটান হচ্ছে একটা অতি মূল্যবান খনিজ দ্রব্য যেটা কিনা মোবাইলের ব্যাটারি তৈরি করতে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। এই কোলটান নামক যে খনিজটা রয়েছে সেইটা সম্প্রতি কেনিয়াতে পাওয়া গেছে এবং এর মূল্য এতটাই বেশি বলা যায় যে কিন্তু কয়েক মিলিয়ন ডলারের একটা সমকক্ষীয় একটা এর গুরুত্ব রয়েছে, সেই জন্য অতি মূল্যবান খনিজ। এটা কিন্তু একদম তোমাদের এটা আমাদের কাছে খুবই বিরল প্রজাতির যে খনিজ বলা হয়, বিরল মানে একদমই পাওয়া যায় না, একদমই মানে সেটার পরিমাণ একদমই বিরল, সেই বিরল জাতীয় খনিজের মধ্যে কিন্তু একটা পড়ছে কোলটান, যেটা সম্প্রতি কেনিয়াতে পাওয়া গেছে, মূল্যবান।
মেলা হয়ে আছে। ঠিক আছে, প্রশ্ন আসতে পারে কোথায়, প্রশ্ন আসতে পারে সুরজকুন্ড ক্রাফট যে মেলাটা হয়েছে বা হয় সেটা কোথায় অনুষ্ঠিত হয়, উত্তর হবে কি ফরিদাবাদে। ঠিক আছে, তাহলে ফরিদাবাদে হচ্ছে সুরজকুন্ড ক্রাফট মেলা অনুষ্ঠান বা আয়োজন করা হয়ে থাকে। এইখানে মেলার আয়োজন করার অন্যতম উদ্দেশ্যটা কি, এই মেলায় মানে সেখানকার কি কারুশিল্পকে দেখানো হয়ে থাকে। কারুশিল্প মেলাটা অ্যাকচুয়ালি কি একটা কারুকার্য শিল্প, কারুশিল্প মেলা বলা যেতে পারে। এটি কিন্তু ভারতের বৃহত্তম কারুশিল্প মেলা। ঠিক আছে, তাহলে ভারতের একটি বৃহত্তম কারুশিল্প মেলার উদাহরণ হলে কি বলবে তোমরা, এই সুরজকুন্ডের যে ক্রাফট মেলা যেটা ফরিদাবাদে আয়োজিত হয় প্রত্যেক বছর। এটা কিন্তু হরিয়ানার সুরজকুন্ডে ব্যাপার, আর হরিয়ানার যে সুরজকুন্ড সেখানে ফরিদাবাদে এই মেলাটা হয়ে থাকে। প্রচুর পরিমাণে কিন্তু এই যে মেলা হয় প্রচুর পরিমাণে কিন্তু দর্শকদের সমাগম হয়ে থাকে। এই শুধুমাত্র এই মেলাটার কারুশিল্পের আকর্ষণে প্রত্যেক বছর কিন্তু প্রচুর দর্শকের এখানে ভিড় তোমরা পাবে বা এখানে একটা দর্শকের সমাগম হয়ে থাকে। এবং সেইখানে এই যে মেলাতে রয়েছে এখানে কারুশিল্পর একটা ঐতিহ্য দেখতে আমরা পাই। কি শিল্প? কারুশিল্প, যেটা হচ্ছে একটা হস্তশিল্প এক রকমের, যার কিন্তু একটা ঐতিহ্য আমরা দেখতে পাচ্ছি, মানে ঐতিহ্যবাহী একটা কারুশিল্পের সমাগম এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা পরবর্তী টপিকে যাচ্ছি। পরবর্তী টপিক কি বলছে, 2024 সালকে ইয়ার অফ নেভাল সিভিলিয়ান্স হিসেবে ঘোষণা করলো কে? ভারতীয় নৌবাহিনী। তবে ভারতীয় নৌবাহিনী তাহলে কোন দিন থেকে ঘোষণা করেছে এই ইয়ার্স অফ নেভাল সিভিলিয়ান্স? 2024 সালটাকে। কোন সালটাকে? 2024। এই বছর কিন্তু ইয়ার অফ নেভাল সিভিলিয়ান্স হিসেবে ঘোষণা করেছে আমাদের ভারতীয় নৌবাহিনী। কেন? না যেখানে ভারতীয় নৌবাহিনী বেসামরিক মানব সম্পদ ব্যবস্থাপনার সমস্ত দিককে মোকাবিলা করার জন্য, ঠিক আছে, বেসামরিক যে মানব সম্পদ ব্যবস্থাপনা সেটাকে মোকাবিলা করবার জন্য কিন্তু এই 2024 সালকে বেসামরিকদের বছর এটাকে বলা হয় ইয়ার্স অফ নেভাল সিভিলিয়েশন, যেটাকে বলছে বেসামরিকদের বছর হিসেবে ধরা হয়েছে হচ্ছে আমাদের 2024 সালটাকে। ঠিক আছে, এই বেসামরিক বছরে যেখানে হয় কি মানব সম্পদের সেখানে এই বেসামরিক বছরে যদি আমরা মেন এজেন্ডা বলে থাকি সেখানে কি হবে? মানব সম্পদের কল্যাণ করা হয়ে থাকে। মানে এই যে উদ্যোগটার মধ্য দিয়ে কি কি হচ্ছে, কি বিষয়কে জোর দেওয়া হচ্ছে বা কি বিষয়কে জোর দিয়েছে ভারতীয় নৌবাহিনী? এক তো মানব সম্পদের ব্যবস্থাপনা, ঠিক আছে, তারপর তাদের কল্যাণ, এছাড়া বিভিন্ন শিক্ষাগত যে রয়েছে মানে ট্রেনিং, এইটাও কিন্তু এর মধ্যে পড়ছে। বিভিন্ন শিক্ষাগত ব্যবস্থাপনা, মানব সম্পদের ব্যবস্থাপনা, মানব সম্পদের কল্যাণ তথা মানব সম্পদের উন্নয়ন, এই তাছাড়াও প্রশাসনিক দক্ষতা, আরেকটা মেইন পয়েন্ট যেটা প্রশাসনিক দক্ষতা, এই যে ব্যাপারগুলো এইগুলোর দিকে কিন্তু জোর দেওয়া হয়েছে বেসামরিক বছরে, বা যেটা বলছে কি এই ইয়ার্স অফ নেভাল সিভিলাইজেশন বা সিভিলিয়ান্স, নেভাল সিভিলিয়ান্স যেটা করা হয়েছে অর্থাৎ বেসামরিক বছর। এই এজেন্ডাগুলো কিন্তু এই বিষয়গুলোর উপরে জোর দেওয়া হয়েছে। আচ্ছা পরবর্তী ইনফরমেশন কি বলছে, নিউ দিল্লিতে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2024 যেটা উদ্বোধন করেছেন কে? নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী। কোথায় করেছেন? তাহলে আমরা বললাম কি নিউ দিল্লিতে। ঠিক আছে, প্রশ্ন আসতে পারে কোথায় ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2024 অনুষ্ঠিত হয়েছে? নিউ দিল্লিতে। কে করেছেন? নরেন্দ্র মোদী করেছেন। যেখানে নরেন্দ্র মোদী ভারতের বৃহত্তম একটা প্রথম ধরনের গতিশীলতার প্রদর্শনী রেখেছেন, যেটার নাম হচ্ছে কি ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2024, যেখানে স্বয়ংচালিত মূল্য শৃঙ্খল একটা ভারতের ক্ষমতা প্রদর্শন করবে। এখানে অর্থাৎ কি এই যে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো একটা প্রদর্শনী, এই প্রদর্শনীতে কি কি থাকবে? সেখানে থাকবে ক্রেতা বিক্রেতার মিলন, প্রদর্শনী, সম্মেলন, রাষ্ট্রীয় অধিবেশন, সড়ক নিরাপত্তা, তালিবান, বোকারডিনের মতো জনকেন্দ্রিক কিছু আকর্ষণীয় বিষয় থাকবে।
তাহলে কি ক্রেতা বিক্রেতার একটা সম্পর্ক, যেখানে ক্রেতা বিক্রেতার মধ্যে একটা মিলনের সম্পর্ক দেখা যাবে। প্রদর্শনী থাকবে, রাষ্ট্রীয় অধিবেশন থাকবে, সড়ক নিরাপত্তার কিছু প্যাভিলিয়ন থাকবে, প্লাস গো কার্টিংয়ের মতো কিছু আকর্ষণীয় বিষয়ও কিন্তু এই আমাদের ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2024 এ কিছু বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, যেটা হয়েছে নিউ দিল্লিতে, করেছেন কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী যে টপিক বা ইনফরমেশন যেটা বলছে, ভারতের প্রথম বিচ সাইট স্টার্টআপ ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছে? বিচ সাইট স্টার্টআপ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে ম্যাঙ্গালোরে। ঠিক আছে, ম্যাঙ্গালোরে, যেখানে বলছে কি ব্লু ফ্ল্যাগ যে সৈকত রয়েছে তার পাশে কিন্তু মনোরম, আমরা জানি মনোরম অভাবনীয় একটা সমুদ্র সৈকত রয়েছে। সেই সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে ইমার্স 2024 এর একটা নেটওয়ার্কিং উদ্ভাবন, আর যেটা নেটওয়ার্কিং উদ্যোক্তা মনোভাব উদযাপনের জন্য একটা প্রাণবন্ত পটভূমি তৈরি করা হয়েছে। অর্থাৎ এই যে ইমার্স 24 এর উদ্যোগটা কি কেন করা হয়েছে না, যেখানে ব্লু ফ্ল্যাগ সৈকতের মধ্যে থাকা যে নেটওয়ার্কিং ব্যবস্থাপনা রয়েছে সেটাকে আরো অগ্রগতি করে নিয়ে যাওয়া এবং সেখানে উদ্যোক্তা মনোভাব উদযাপনের জন্য কিন্তু এই বিচ সাইট স্টার্টআপ ফেস্টিভ্যালটা করা হয়েছে। ঠিক আছে, এই ইভেন্টটি কিন্তু একটা উদীয়মান স্টার্টআপ পদে লালন পালন লক্ষ্যে সেখানে করা হয়েছে এবং এর উদ্দেশ্য কিন্তু ওটাই একটা একত্র নেটওয়ার্কিং সংযোগ স্থাপন করা। আচ্ছা, এইবার আমরা বলি যে আমরা তো বিভিন্ন যখন আমাদের ভারত মহামারীর কবলে পড়েছিল, অর্থাৎ 2020 to 2021 আমরা দেখি সেখানে কিন্তু কোভিড-19 এর মতো একটা মহামারী প্রকোপের সেখানে প্রাদুর্ভাব দেখা দিয়েছিল কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা যদি বলি মানবিক কাজকর্মের জন্য বিভিন্ন অ্যাক্টররা সেখানে কিন্তু বিভিন্নভাবে তাদের নিজেদের অবদান রেখে গেছে। সেরকমই কিন্তু সোনু সুদ, যিনি কিনা মানবিক কাজকর্মের জন্য এই চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ অ্যাওয়ার্ডসটা জিতেছেন। চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ অ্যাওয়ার্ডসটা দেওয়া হয় কিন্তু এটা একটা মেনলি আন্তর্জাতিক পুরস্কার। কি পুরস্কার? আন্তর্জাতিক জাতীয় পর্যায়ে একটা আয়োজিত পুরস্কার। ঠিক আছে, অত্যন্ত যেটা একটা মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্তরে পুরস্কারটা দেওয়া হয়ে থাকে, যার জন্য কিন্তু এখানে মানবিক কাজকর্মের কার্যকলাপের জন্য তাকে দেওয়া হয়েছে সোনু সুদকে, যিনি একটা সোনু সুদকে কিন্তু এই চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ অ্যাওয়ার্ডসটা দেওয়া হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী টপিকে যাচ্ছি। উত্তরপ্রদেশে যে নতুন ডিজিপি পদে নিযুক্ত হয়েছেন কে? উত্তরপ্রদেশের নতুন ডিজিপি পদে নিযুক্ত হয়েছেন কিন্তু প্রশান্ত কুমার। রিসেন্টলি তিনি ডিজিপি পদে, ডিরেক্টর অফ জেনারেল পদে সেখানে কিন্তু নিযুক্ত হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এই যে এতগুলো আমরা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম, আমি কিন্তু তোমাদের কাছে আরো দুটো প্রশ্ন হোমওয়ার্ক হিসেবে রাখছি, যে দুটো প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। প্রথম প্রশ্নটা কি আছে? দেশের প্রথম রিসার্চ আইআইটি স্যাটেলাইট ক্যাম্পাস কোথায় তৈরি হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, 2024 থেকে 2025 এর অন্তর্বর্তী যে বাজেট করা হয়েছিল সেখানে সর্বাধিক বৈদেশিক সাহায্য করেছে, বৈদেশিক সাহায্য করলো কোন দেশ? তো এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের কাছে হোমওয়ার্ক রইল, সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে মনে, সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই সেখানে কমেন্ট করে জানাতে পারো। সেই বিষয়ে আমরা ডিটেইলস আরো কিছু ক্লাস ডিটেইলস আরো কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সাথে তুলে ধরবো। আর অবশ্যই যেটা বললাম ফুড এসআইটির কোর্সটা, সেটা কিন্তু কিছুদিন পরে অনুষ্ঠিত হবে। তো তার জন্য কিন্তু তোমরা সেইটাকে সমানে প্র্যাকটিস করতে থাকো এবং আরো ভালো করে সেটাকে করতে থাকো। যদি প্র্যাকটিস ভালো হয়ে যাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তো আজকের মতো এইটুকু। আগামী